ওকে, তো আজকে আমাদের 4th ক্লাস। আজকে আমরা সিনোনিমস প্র্যাকটিস করব। তোমরা যে টেস্টগুলো দিয়েছো সেই টেস্টগুলোতে দেখেছো যে আমরা সিনোনিম অ্যান্টোনিমের কিছু টেস্ট দিয়েছিলাম। অনেকেই প্র্যাকটিস করেছো, অনেকেই টেস্ট দিয়েছো, দেখতে পাচ্ছি আমরা আমাদের লিডার বোর্ডে। বাট অনেকেই এখনও দাওনি। যারা দাওনি তারা কিন্তু অবশ্যই দিয়ে নিও। আর যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এই টেস্টগুলোর যে লিঙ্ক সেটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করা যাক। অনেকেরই খুব ভালো স্কোর আছে আমি দেখেছি, তবে রিঅ্যাটেম্প করারও অপশন আছে, সেটাও তোমাদেরকে হেল্প করবে আবার, মানে আরেকবার জিনিসগুলো পড়ে নিতে, আরেকবার ঝালিয়ে নিতে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যাবেট। একজন খুবই ভালো একটা কমেন্ট করেছিল আজকে গ্রুপে যে অ্যাবেট আর অ্যাবেট, বিএটিই, এবিএটি আর কি, এই দুটোর মধ্যে আর কি সে কনফিউজ হয়ে গেছিল। তো আশা করি তোমরা মেসেজটা দেখে নিয়েছো। খুব ভালো পয়েন্ট একটা, অনেক সময় আমরা এগুলো আর কি তাড়াহুড়োতে মিস করে যাই। এনিওয়ে, তো আজকে আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাবেট। অ্যাবেট মানে হচ্ছে কুকর্মে সাহায্য করা। ঠিক আছে, অ্যাবেট মানে হচ্ছে কুকর্মে সাহায্য করা। এটা একটা ভার্ব, দেখো এখানে লেখা আছে, পার্টস অফ স্পিচটাও লেখা আছে। অ্যাবেট মানে হচ্ছে কুকর্মে সাহায্য করা। বেঙ্গলি এক্সপ্লেনেশন আমরা দেখবো কুকর্মে সাহায্য করা বা উৎসাহিত করা, কাউকে কোনো রকম অপরাধমূলক কাজ করার জন্য কাউকে উৎসাহিত করা। সেক্ষেত্রে আমরা বলে থাকি অ্যাবেট, টু অ্যাসিস্ট অর এনকারেজ স্পেশালি ইন আ মিসডিড অর ক্রাইম। এবার এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমরা যখন বাংলাটায় পড়ছি বা আমরা যখন এখানেও দেখছি আর কি, জিনিসটা কি লেখা না, কুকর্মে সাহায্য করা। ঠিক আছে, মানে আমি খারাপ কাজে সাহায্য করা বা এখানে যে আমরা পড়ছি যে অপরাধমূলক কাজে সাহায্য করার ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি এই অ্যাবেট ইউজ করে থাকি। কিন্তু এর সিনোনিমের মধ্যে কিন্তু এনকারেজও আসবে, অ্যাসিস্টও আসবে। ঠিক আছে, যেটা কিন্তু দুই রকম ভাবে দেখো, ডিসকারেজ করা মানে কিন্তু খারাপ, মানে তোমাকে অনুৎসাহিত করা, আর এনকারেজ করা মানে উৎসাহ দেওয়া। এবার সেই উৎসাহ দেওয়াটা খারাপ কাজেও হতে পারে, ভালো কাজেও হতে পারে, দুদিকের ক্ষেত্রেই হতে পারে এনকারেজ করা কাউকে, তাই না? তুমি আরো ভালো করে পড়াশোনা করো, এইভাবেও তোমাকে কেউ এনকারেজ করতে পারে। আবার খারাপ দিক দিয়েও তোমাকে কোনো এনকারেজ করতে হবে। তুমি ধরো কোনো কুকর্ম করতে যাচ্ছ, তোমাকে কেউ এনকারেজ করছে, হ্যাঁ হ্যাঁ কর কর। ঠিক আছে, তাহলে এনকারেজ শব্দটা কিন্তু দুই দিকেই আমরা ইউজ করতে পারি, মানে ভালো অ্যাঙ্গেল দিয়ে আবার খারাপ অ্যাঙ্গেল দিয়েও, যেখানে কিনা অ্যাবেট কিন্তু আমরা শুধুমাত্র নেগেটিভ ক্ষেত্রেই ইউজ করব। অ্যাসিস্টের ক্ষেত্রেও তাই, অ্যাসিস্টও কিন্তু আমরা দুইভাবে ইউজ করতে পারি, যেমন এখানে লিখছে না, টু অ্যাসিস্ট অর এনকারেজ। আবার দেখো এদিকে ইনসাইট আছে, ইনসাইট মানে কিন্তু প্ররোচনা করা, মানে প্ররোচিত করছে কাউকে, প্ররোচনা দিচ্ছে, মানে কি, মানে খারাপ কাজের জন্যই তাকে উৎসাহ যোগাচ্ছে। ঠিক আছে, আমি এই জিনিসটা এই কারণে বললাম, কেননা দেখবে আমাদের যে সিনোনিম বা অ্যান্টোনিমগুলো যেগুলো আসে, তোমরা সবাই পড়াশোনা করেছো অলরেডি, প্র্যাকটিসে আছো যখন, তোমরা অলরেডি জানো এই বিষয়গুলোতে যে আমাদের কিন্তু ডিরেক্ট আসে না, তাই না? মানে ডিরেক্ট সিমিলার ওয়ার্ডস বা ডিরেক্ট অপোজিট ওয়ার্ড এরকম কিন্তু আসে না। আমাদের নিয়ারেস্ট মিনিং বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান কোনটা সেটা জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে অ্যাবেট জিনিসটা কিন্তু আমরা নেগেটিভ অর্থে ইউজ করে থাকি, জাস্ট লাইক ইনসাইট, ইনসাইটও আমরা নেগেটিভ অর্থে ইউজ করে থাকি। ঠিক আছে, কিন্তু এনকারেজ, অ্যাসিস্ট এগুলো নেগেটিভ অর্থেও ইউজ করতে পারি, পজিটিভ অর্থেও ইউজ করতে পারি, দুইভাবেই কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাবেটের যদি আমার সিনোনিমে অ্যাসিস্ট থাকে, ইনসাইট থাকে, দুটোই ধরো আছে। তোমাকে অ্যাবেট কোয়েশ্চেন দিয়েছে, অ্যাবেটের সিনোনিম জিজ্ঞাসা করেছে, চারটে সিনোনিমের চারটে অপশানের মধ্যে দুটো অপশান ইনসাইট আর অ্যাসিস্ট আছে, তুমি কোনটা চুজ করবে? কমেন্টে জানাও আমাকে তুমি কোনটা চুজ করবে। আবারও বলছি, অ্যাবেট আমার ওয়ার্ড দিয়েছে, আমাকে সিনোনিম বার করতে বলেছে অ্যাবেটের, এবং এর মধ্যে চারটে অপশান দেওয়া আছে, তার মধ্যে দুটো অপশানই হচ্ছে ইনসাইট আর একটা হচ্ছে অ্যাসিস্ট। তাহলে আমি সিনোনিম হিসেবে কোনটা চুজ করব? ডেফিনেটলি, কেননা আমাদের সবসময় থাকে, একদম ঠিক বলেছো স্নেহা, শওকত, ছোট্টু, একদম ঠিক বলেছো তোমরা। ঠিক আছে, ইনসাইট হবে সোহম, ইনসাইট এই জন্য হবে কেননা আমাদের কোয়েশ্চেনে সবসময় ওপরে লেখা থাকে কি বলতো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ানটা তোমরা চুজ করবে, মানে দুটোর মধ্যে কোনটা সব থেকে ভালো, সব থেকে বেস্ট কোনটা, আমাকে সেটা চুজ করতে হবে। অ্যাসিস্ট আর ইনসাইট যদি দুটোই দেওয়া থাকে, যেটা আমরা এখনই আলোচনা করলাম, যে অ্যাসিস্ট মানে কিন্তু উভয় ক্ষেত্রেই বোঝে, যেখানে কিনা ইনসাইট মানে শুধুমাত্র খারাপভাবে কাউকে প্ররোচিত করার ক্ষেত্রেই ইনসাইট আমরা ইউজ করে থাকি। ওকে, তো যদি দুটোই থাকে তাহলে আমাদের তো কনফিউশনের সৃষ্টি হবে। আমরা ভাববো এই কি রে বাবা, দুটোই তো সিনোনিম, দুটোই তো হতে পারে। কিন্তু এখানেই কিন্তু আমাদের ভালোভাবে পড়াটা কাজে লাগবে। ঠিক আছে, আমরা যদি এতটা সূক্ষ্মভাবে পড়ি যে এক্স্যাক্টলি কোন ওয়ার্ডটা কোন ক্ষেত্রে ইউজ করে, কারণ এগুলো সবই কিন্তু
ভাই ভাই সিনোনিমাস ওয়ার্ড কিন্তু সব, অ্যাবেট, এনকারেজ, ইনসাইট, অ্যাসিস্ট সব সিনোনিমাস ওয়ার্ড। কিন্তু বাই এনি চান্স যদি দুটো একটা অপশনের একটা কোয়েশনের মধ্যে দিয়ে দিল, তখন তো তোমার কনফিউশন হবে, তুমি ভাবে কি হলো, কি কোয়েশন ভুল দিয়েছে? কোয়েশন কিন্তু ভুল দেয়নি। এখানেই কিন্তু তোমার নলেজটা কাজে লাগবে। তুমি যদি দেখো যে একটা উভয় ক্ষেত্রে ইউজ করা হয় আর একটা স্পেসিফিক্যালি খালি ওই মিনিং এর সাথে একদম ইন্টার রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আমি ওটাই, কারণ আমাকে চুজ করতে হবে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। ওকে, বোঝা গেছে? দেখো একটা সেন্টেন্স একটা আমরা ইউজেজ দেখবো, হি ওয়াজ অ্যারেস্টেড ফর অ্যাবেটিং দ্য থিফ। লক্ষ্য করব আমরা এটাকে অ্যাবেটিং, ফরের পর আইএনজি, আমরা জানি প্রিপোজিশনের পরে আইএনজি ফর্মে বসে। অ্যাবেটিং যখন লিখছি আমার কিন্তু আরেকটা টিও এখানে অ্যাড হচ্ছে, এটাও কিন্তু আমরা লক্ষ্য করব। ঠিক আছে, চোরকে সাহায্য করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওকে, তাহলে হি ওয়াজ অ্যারেস্টেড ফর অ্যাবেটিং দ্য থিফ। ফরের পর আমরা জানি আইএনজি বসে, ঠিক আছে, আইএনজি জিরান্ট ফর্মে বসে, তার জন্য অ্যাবেটিং বসাচ্ছি আমরা, ফর প্রিপোজিশন, তারপরে অ্যাবেটিং বসছে। ওকে, তাহলে হি ওয়াজ অ্যারেস্টেড ফর অ্যাবেটিং দ্য থিফ। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে অ্যাবেট মানে কুকর্মে সাহায্য করা, এবং এর ভার্ব, এটা একটি ভার্ব, এবং এটার ইম্পর্টেন্ট সিনোনিমসের মধ্যে আমরা এনকারেজ, ইনসাইট, অ্যাসিস্ট এগুলো আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের এই ক্লাসটার পিডিএফ আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই, তাছাড়া আমাদের এসএসসিনসেট বেঙ্গলি অ্যাপেও তো এই পিডিএফগুলো শেয়ার করা হয়। তো এখানে এই একটা বাটন আছে, মানে তোমরা যখন পিডিএফটা দেখবে এইখানে ক্লিক করলে পরে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে, মানে বাই এনি চান্স ধরো যখন পিডিএফটা দেখছো তখন মনে হলো যে ভিডিওটা একবার দেখি আর কি, একবার রিক্যাপ করে নিই পুরো ব্যাপারটা, তখন এইখানে এই পিডিএফ এর মধ্যে যখন এই এই বাটনটা দেখতে পাবে, এই বাটনে ক্লিক করলে পরে ইউটিউবে আমাদের এই ক্লাসটা খুলে যাবে। আর এটাতে হচ্ছে তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটা এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ঢুকে যাবে। ঠিক আছে, নেক্সট যাচ্ছি আমরা অ্যাবিয়েন্স। অ্যাবিয়েন্স মানে হচ্ছে স্থগিত অবস্থা। অ্যাবিয়েন্স হচ্ছে একটা নাউন, স্থগিত অবস্থা। ওকে, মানে কি সাময়িক নিষ্ক্রিয়তা বা স্থগিতাবস্থা, টেম্পোরারি অ্যাক্টিভিটি অর সাসপেনশন। কিছু সময়ের জন্য আমি পজ করে দিয়েছি, কিছু সময়ের জন্য আমি থামিয়ে দিয়েছি। ইম্পর্টেন্ট সিনোনিমসের মধ্যে হচ্ছে সাসপেনশন, ডরমান্সি, রেমিশন। ওকে, দুটো সবকটারই বাংলা অর্থ ব্র্যাকেটে লিখে দেওয়া আছে, যাতে আমরা আরো জিনিসটাকে রিলেট করতে পারি, যে কোনোভাবে আর কি, মানে একদম এক্স্যাক্ট মানেটা যদি আমরা জানতে পারি তাহলে আগেরটা যেরকম পড়লাম সেরকম ভাবে কিন্তু আমাদের জিনিসগুলো জাজ করতে সুবিধা হবে। ডরম্যান্সি সুপ্তাবস্থা, যেরকম হয় না তোমার ভলক্যানোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ওকে, রেমিশন মানে হচ্ছে বিরাম। এদিকে দেখো সেন্টেন্স ইউজেজ বলেছে, দ্য প্রজেক্ট ইজ ইন অ্যাবিয়েন্স আনটিল ফান্ডিং ইজ সিকিউরড। তহবিল সংগ্রহ না হওয়া পর্যন্ত প্রকল্পটি অর্থাৎ প্রজেক্টটি স্থগিত রাখা হয়েছে। দ্য প্রজেক্ট ইজ ইন অ্যাবিয়েন্স প্রিপোজিশনের পরেই কিন্তু নাউন বসছে। দ্য প্রজেক্ট ইজ ইন অ্যাবিয়েন্স আনটিল ফান্ডিং ইজ সিকিউরড। অ্যাবিয়েন্স মানে হচ্ছে সাসপেন্ড করে রাখা বা সাসপেনশন, ডরমেন্সি, রেমিশন ইত্যাদি অর্থে আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আমরা যে অ্যাবেট পড়লাম, সেই অ্যাবেটেরই যে নাউন ফর্মটা, ওটা কি পড়েছিলাম, ওটা ভার্ব পড়েছিলাম, এটা হচ্ছে নাউন ফর্মটা পড়ছি। নাউন ফর্মটায় দেখো একই অর্থ, কোনো অপরাধ বা খারাপ কাজে প্ররোচনা দেওয়া বা সাহায্য করা, দ্য অ্যাক্ট অফ অ্যাসিস্টিং অর এনকারেজিং ইন আ ক্রাইম অর মিসডিড। ইনস্টিগেট করা বলতে পারি আমরা, যেমন ইনসাইট পড়েছিলাম ওখানে, তাহলে আরেকটা ওখানে শব্দ হতে পারে ভার্বের ইনস্টিগেট। ওকে, তো সেটার এখানে আমরা বিশেষ্য বা নাউন পড়ছি ইনস্টিগেশন। ইনসাইট পড়েছিলাম উস্কানি দেওয়া, ইনসাইটমেন্ট। কন্নিভেন্স মানে কি তুমি কিছু বললে না আর কি, এবার বলে না যে কিছু না বলা মানেও তো আর কি ওই এগ্রি করাই বোঝায় আর কি, খানিকটা সেরকম আর কি কনিভেন্স। ওকে, হি ওয়াজ চার্জড উইথ অ্যাবেটমেন্ট অফ দ্য ক্রাইম, তার বিরুদ্ধে অপরাধের সহায়তার অভিযোগ আনা হয়েছিল। হি ওয়াজ চার্জড উইথ, লক্ষ্য করবে, অ্যাবেটমেন্ট অফ দ্য ক্রাইম। তাহলে অ্যাবেট পড়েছিলাম ভার্ব, আর অ্যাবেটের আমরা নাউন ফর পড়লাম অ্যাবেটমেন্ট, কুকর্মের সহায়তা করা। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রুজ। অ্যাবস্ট্রুজ মানে দুর্বোধ্য। এই লোকটার অবস্থা দেখো, কি সব ম্যাপ ট্যাপ দেখছে, দেখে কিছুই বুঝতে পারছে না, ওর চোখ তো ছানা বড়া হয়ে গেছে। ওকে, তো সেটাই হচ্ছে অ্যাবস্ট্রুজ। অ্যাবস্ট্রুজ মানে হচ্ছে বিশেষণ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, যা বোঝা কিনা খুবই কঠিন বা জটিল, অস্পষ্ট। যেমন এই লোকটার অবস্থা, দেখে কিছুই ও বুঝতে পারছে না, সবকিছু ওর কঠিন বা জটিল লাগছে, অস্পষ্ট লাগছে, কিছুই ওর বোধগম্য হচ্ছে না। ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড আর অবস্কিউর। অস্পষ্টর আমরা কি বলে থাকি, অস্পষ্টর ইংরেজি হচ্ছে অবস্কিওর। ঠিক আছে, তাহলে অবস্কিওর এর আমরা সিনোনিমস কি বলতে পারি, অবস্কিওর, রিকন্ডাইট গুণার্থপূর্ণ, এসোটেরিক, আর্কেইন। এগুলো একটু কঠিন কঠিন লেভেলের আর কি সিনোনিমস আর কি,
ঠিক আছে? তাহলে এগুলো অবশ্যই নোট করবে। যদি সবকটা জেনে থাকো খুব ভালো কথা, না জেনে থাকলে কিন্তু অবশ্যই নোট করবে। অবস্কিওরটা যেমন কমন, অবস্কিওরটা আমরা শুনে আছি, কিন্তু এসোটেরিক অর রিকনডাইট এগুলো অতটা কমন নয়। আর্কেইন এগুলো সব হচ্ছে রহস্যময়। দেখো, যে জিনিসটা আমরা বুঝতে পারি না সেই জিনিসটা আমাদের কাছে একটু রহস্যই লাগে, বা বুঝতে পারি না, বা মনে হয় যেন বাহ খুব জটিল কিছু বলছে, মনে হয় খুব গূঢ় অর্থপূর্ণ কিছু বলছে, জন্যই বুঝতে পারছি না। ঠিক আছে? তাহলে যে জিনিসটা জটিল বা কঠিন সেই জিনিসটাকে কিন্তু আমরা আবার গূঢ় অর্থপূর্ণ বা বেশ এরকম মনে হয় না, যে ধরো কেউ কিছু পড়াচ্ছে বোর্ডে, আর মনে হচ্ছে খুব হাই লেভেলের পড়াচ্ছে, এজন্যই হয়তো বুঝতে পারছি না। ঠিক আছে? তাহলে সেটাও এক ধরনের রিকনডাইট হয়ে গেল, এসোটেরিক হয়ে গেল। এইভাবেই সিনোনিমস গুলোকে আমাদের একে অপরের সাথে কিন্তু রিলেট করতে হবে, এমন নয় যে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডের যা মিনিং সিমিলার ওয়ার্ড যে তোমাকে পরীক্ষায় দেবে। ওকে? দ্য প্রফেসরস লেকচার ওয়াজ অ্যাবস্ট্রুজ অ্যান্ড ফিউ স্টুডেন্টস আন্ডারস্টুড ইট। যেটা বললাম এক্ষুনি, যে প্রফেসর অনেক সময় লেকচার দেয় আর আমাদের সবকিছু মাথার উপর দিয়ে যায়, বুঝতেই পারি না কি বলছে, তাই জন্য। আচ্ছা, ফিউ স্টুডেন্টস আন্ডারস্টুড ইট, ফিউ স্টুডেন্টস, এ ফিউ, দ্য ফিউ, ফিউ কখন ইউজ করি আমরা? ফিউ স্টুডেন্টস, ফিউ কখন ইউজ করি? ফার্স্ট আমাকে জানাও কমেন্ট করে, ফিউ কখন ইউজ করি? ডেফিনেটলি কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই আমরা ফিউ ইউজ করে থাকি। স্টুডেন্টস এখানে কাউন্টেবল নাউন, তাই ফিউ ইউজ করছি, দ্যাট ইজ ওকে। বাট আমি জিজ্ঞেস করছি যে ফিউ কখন ইউজ করি, মানে আ ফিউ, দ্য ফিউ, ফিউ, এই তিনটের মধ্যে নিশ্চয়ই কম্পারিজন পড়েছো তোমরা সবাই। ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এর কম্পারিজন পড়া আছে আই হোপ। তো আমরা ফিউ কখন ইউজ করি? ফিউ মিন্স অলমোস্ট নান। ভেরি গুড শুভম। ফিউ মিন্স অলমোস্ট নান, একদম ঠিক সুমন। নেগেটিভ বোঝাতে, মানে প্রায় নেই বললেই চলে, সেই ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করে থাকি। যেমন এখানে বোঝাই যাচ্ছে যে অ্যাবস্ট্রুজ লেকচারের জন্য খুবই কম স্টুডেন্ট, মানে প্রায় বোঝেই নি আর কি, মানে 70 জনের মধ্যে হয়তো 5 জন বুঝেছে আর কি, এরকম ব্যাপার। সেক্ষেত্রে ফিউ স্টুডেন্টস আন্ডারস্টুড ইট। অধ্যাপকের বক্তৃতাটি দুর্বিদ্ধ ছিল এবং খুব কম শিক্ষার্থী তা বুঝতে পেরেছিল। ঠিক আছে? খুব কম শিক্ষার্থী মানে একেবারে না বললেই চলে সেই অর্থে। ওকে? নেক্সট আমরা দেখব অ্যাসিড মানে সম্মত হওয়া, এগ্রি করা। সবার প্রথমেই আমার মাথায় এলো এগ্রি করা। তোমার সাথে আমি সম্মতি প্রদান করছি, মানে আমি এগ্রি করছি তোমার সাথে আর কি। হ্যাঁ, ঠিক বলেছ। ফিউ মানেও কিন্তু কম, কিন্তু কিছুটা আছে, মানে একেবারে নেগেটিভ না, মানে হ্যাঁ মোটামুটি আর কি, এরকম বোঝাতে আর কি এফ ইউজ করা হয়। আর দা ফিউ মিন্স যতটা ততটা আর কি, অ্যাটলিস্ট সামথিং, হোয়াট এভার ইজ অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আমরা দা ফিউ ইউজ করি, মানে যতটা পুরোটা আর কি, এই অর্থে। মানে লাইক দ্যাট কি একটা ধরো একটা ক্লাসে 70 জন স্টুডেন্ট আছে, সেখান থেকে 10 জন স্টুডেন্ট এসছে। এবার যতজন স্টুডেন্ট এসছে প্রত্যেকেই প্রফেসরের লেকচার খুব মন দিয়ে শুনছে। এই যে যতজন ততজন প্রত্যেকেই, এরকম জিনিস বোঝাতে আমরা দ্য ফিউ স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন ক্লাস, অল আর অ্যাটেন্ডিং দ্য প্রফেসরস লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমরা এরকম ভাবে বলতে পারি। ঠিক আছে? মানে যতজন পুরোটাই আর কি, যতটা পুরোটাই সেটা বোঝাতে আমরা দা ফিউ ইউজ করি। আর আ ফিউ মানে কিছুটা, একেবারে না তা নয়, কিন্তু কিছুটা, যেটা তুমি বলেছো নট অলমোস্ট নান, মানে একেবারে না তা নয়, একেবারে না বলতে ফিউ বোঝানো হয়। অ্যাসিড হচ্ছে সম্মত হওয়া, সম্মতি দেওয়া আর কি, আমি কোনো কিছুর সাথে এগ্রি করছি। ভার্ব এটা একটা, কোনো অনুরোধ বা দাবিতে রাজি হওয়া, কোনো পদে অধিষ্ঠিত হওয়া। টু এগ্রি টু আ রিকোয়েস্ট অর ডিমান্ড টু অ্যাজিউম অ্যান অফিস। দেখো ফার্স্টে তো এটাই মনে পড়ে গেল, এগ্রি হওয়া, রাজি হওয়া। কনসেন্ট বলছে না, কনসেন্ট নেওয়া বা কনসেন্ট দেওয়া, যেমন কনসেন্ট ফর্মে আমরা সাইন করি। কেউ হসপিটালে ভর্তি হলে পরে তার জন্য ধরো কোনো টেস্ট বাগেরা হবে, সেক্ষেত্রে আমরা কনসেন্ট ফর্মে সাইন করি। অ্যাসেন্ট, তোমার সাথে আমি সম্মতি দিচ্ছি, অ্যাসেন্ট, অ্যাসেন্ট আছে আমার, আমি সায় দিচ্ছি। কমপ্লাই মেনে চলা। ঠিক আছে? এগুলো সবই একই ধরনের শব্দ আর কি, সবকিছুই এগ্রি করার ক্ষেত্রে বোঝানো হয়। এগ্রি, কনসেন্ট, অ্যাসেন্ট, কমপ্লাই সবকিছু মানেই হচ্ছে অ্যাসিডের সাথে আমরা সিনোনিমাসলি ইউজ করতে পারি। দ্য গভর্নমেন্ট অ্যাসিডেড টু দ্য ডিমান্ডস অফ দ্য প্রোটেস্টার্স, সরকার বিক্ষোভকারীদের দাবিতে সম্মত হলো। ওকে, দ্যাট ইজ অ্যাসিড। নেক্সট হচ্ছে অ্যাকিউমেন, সূক্ষ্ম বিচার শক্তি সম্পন্ন ব্যক্তিদের আমরা বলে থাকি অ্যাকিউমেন। দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, যেটা কিনা প্রত্যেকেরই আমাদের আর কি অ্যাকোয়ার হয়ে যায় এসএসসি সিজিএল প্রিপারেশন করতে করতে, তাই না? 100টা কোয়েশ্চেন আনসার করতে হবে 60 মিনিটের মধ্যে, অবশ্যই আমাদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতেই হবে, আর আমাদের কাছে কোনো উপায় নেই। এবং দ্রুত ও সঠিক সিদ্ধান্ত তো নিতেই হবে। এখন যদি বসে পড়ি এ দেখাবো না সি দেখাবো, তাহলে তো হয়ে গেল মোটামুটি। তাহলে আমাদের খুব কুইক ডিসিশন নিতে হয়, খুব কুইক ডিসিশন নেওয়া খুবই দরকার আমাদের মানে এসএসসি কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করতে গেলে কুইক ডিসিশন নেওয়াটা খুব দরকার। কনফিউজ হয়ে গেলেও সেটা আমাকে তাড়াতাড়ি স্কিপ করে যেতে হবে, এখানে দাঁড়িয়ে গেলে চলবে না। দ্য এবিলিটি টু মেক গুড জাজমেন্টস অ্যান্ড কুইক ডিসিশনস, কিন ইনসাইট,
এই যেমন দেখো দুজনে মিলে দাবা খেলছে, ওর তো মাথা খারাপ হয়ে গেছে, মাথা চুলকাচ্ছে বসে বসে, বুঝতে পারছে না কি করবে, আর এর এই দিমাগের বাত্তি জ্বলে গেছে, এই একদম ঠিকঠাক চালছে দাবাতে। ঠিক আছে, দাবাতেও যেটা হয় আমরা দেখেছি না, দাবা খেলাতে একটা টাইমার দিয়ে এরা করে, তাহলে খুব কুইক তোমাকে ডিসিশন নিতে হবে, আদারওয়াইজ অপোনেন্ট যা আছে সে তোমাকে হারিয়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো খুব সুন্দর সুন্দর আমরা সিনোনিমস এখানে চুজ করেছি। অ্যাস্টিউটনেস, চতুরতা। ওকে, শ্রুডনেস, শ্রুডও খুব ইউজ করা, SHREWD, শ্রুড, এই কথাটাও খুব ইউজ করা হয়। শ্রুডনেস ইজ বিচক্ষণতা। শার্পনেস তো দেখো আমরা জানি, শার্পনেস কথাটা বেশ ইউজফুল বিভিন্ন জায়গায়, দেখো বুদ্ধির ক্ষেত্রে আমরা শার্পনেস ইউজ করতে পারি। যে কোনো তীক্ষ্ণ জিনিস বোঝাতেও তো আমরা শার্পনেস ইউজ করি, মাল্টিপল জায়গায় আমরা শার্পনেস ইউজ করে থাকি, কাউকে বোঝাতে যে ও খুব শার্প মানে কি ওর খুব তীক্ষ্ণ বুদ্ধি আছে, সেক্ষেত্রে বোঝাই। ইনসাইট, এসএসসি ইনসাইট যে কারণে নাম দেওয়া আর কি, এসএসসি ইনসাইট, ইনসাইট হচ্ছে ডেপথ নলেজ বোঝাতে ইউজ করা হয়, তাহলে অন্তর্দৃষ্টি। ওকে, সো হিজ বিজনেস অ্যাকিউমেন হেল্পড হিম বিল্ড আ সাকসেসফুল কোম্পানি, তার ব্যবসায়িক সূক্ষ্ম বিচার শক্তি তাকে একটি সফল কোম্পানি করতে সাহায্য করেছিল। ওকে, তাহলে অ্যাকিউমেন মানে হচ্ছে সূক্ষ্ম বিচার শক্তি, যেটা কিনা আমরা এই অ্যাস্টিউটনেস এইগুলো যদি না জেনে থাকো দয়া করে নোট করে নিও। ঠিক আছে, ক্লাস করছো যখন অবশ্যই পাশে কোথাও নোট করে নিও, একটা খাতা নিয়ে বসবে, যেগুলো যেগুলো মনে হবে আনকমন, জানি না, আগে শুনিনি বা ভুলে যাচ্ছি, এরকম সঙ্গে সঙ্গে নোট করে নেবে। অ্যাস্টিউটনেস জন্য বাংলাটাও পাশে দিয়ে দিয়েছি যাতে খুঁজতে যেতে না হয় কোথাও। অ্যাস্টিউটনেস ইজ চতুরতা, শ্রুডনেস বিচক্ষণতা, শার্পনেস তীক্ষ্ণতা, ইনসাইট অন্তর্দৃষ্টি, সবকটাই আমরা সূক্ষ্ম বিচার শক্তি বোঝাতে ইউজ করতে পারি, দ্যাট ইজ অ্যাকিউমেন। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডমনিশ, কাউকে সতর্ক করা বা কাউকে তিরস্কার করা, দুটো ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি, তাই না? দেখো মানে যেমন তোমাকে আমি যদি তোমাকে এরকম বলি, তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি তুমি এর উত্তর দেবে কি না, ধরো আমি এই কথাটা বললাম যে তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি তুমি উত্তর দেবে কি না, তাহলে দেখো এটা তিরস্কার করাও তো হলো, বকা দিয়ে বলছি নিশ্চয়ই আমি কাউকে। আবার সতর্কও করছি, আমি শেষবারের মতো বলছি কিন্তু তোমাকে, মানে আমি ওয়ার্নিং দিচ্ছি, এটা আমি শেষবারের মতো বলছি তোমাকে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা উভয় ভাবেই কিন্তু ইউজ করতে পারি অ্যাডমনিশ। অ্যাডমনিশ ইজ আ ভার্ব। পার্টস অফ স্পিচ কিন্তু আমরা অনায়াসে ইগনোর করে দিই, চুলোয় যাক আর কি এরকম একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু ওটাই কিন্তু আমাদের কাজে লাগে যখন আমরা বিভিন্নভাবে স্পটিং এররে ফেসে যাই বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ফেসে যাই। তো স্পট করা খুব দরকার যে কোনটা কি পার্টস অফ স্পিচ, সেজন্য এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাডমনিশ হচ্ছে কাউকে তিরস্কার করা বা সতর্ক করা, এটা একটা ভার্ব। মৃদুভাবে তিরস্কার করা বা কোনো কিছু না করার জন্য কাউকে সতর্ক করা, যেমন কেউ আমাকে উত্তর ধরো করছে না প্রশ্নের, তখন আমি তাকে সতর্ক করবো না যে শেষবারের জন্য বলছি তুমি উত্তর করো, তাই না? তো সে তো করেনি বলেই, মানে কিছু না করার জন্যই তো তাকে সতর্কটা করা হলো। টু ওয়ার্ন অর রেপ্রিমান্ড সামওয়ান ফার্মলি। রেপ্রিমান্ড খুবই কমন একটা ওয়ার্ড, ঠিক আছে, আমাদের মানে এসএসসিতে তো খুবই দেখা যায় রিপ্রিমান্ড কথাটা। এই দেখো এখানে প্রফেসর বকছে এই বাচ্চাটিকে, ঠিক আছে, এই যে কথা বলতে মনে হয় বারণ করেছিল, কথাটা বলে দিয়েছে, এজন্য বকা খেয়ে গেছে ও। ওকে, তো দেখো এখানে আমরা এখানে ফার্স্টেই আমাদের যেটা মনে হলো রেপ্রিমান্ড, খুবই কমন একটা এসএসসি সিজিএল এ আর কি এই শব্দটা আমরা দেখতে পাই। রেপ্রিমান্ড হচ্ছে তিরস্কার করা। রিবিউক, রিবিউক এটাও কিন্তু বেশ কমন, ভর্ৎসনা করা। স্কোল্ড, স্কোল্ডও বেশ কমন, আর ওয়ার্নটা আমরা পড়লামই, তাই না? তাহলে এই চারটেই কিন্তু মোটামুটি আমাদের চেনাশোনাই আর কি, হ্যাঁ হতে পারে অ্যাডমনিশটাই চেনাশোনা নয়, ঠিক আছে, আদারওয়াইজ রেপ্রিমান্ড, রিবিউক, স্কোল্ড, ওয়ার্ন এগুলো কিন্তু বেশ আমরা এর সাথে এরকম ওয়ার্ডের সাথে আমরা ওঠা বসা করে থাকি আমরা এসএসসিজিএল এর প্রিপারেশন করতে গেলে। যেমন দেখো সেন্টেন্স এখানে বলছে দ্য টিচার অ্যাডমনিশড দ্য স্টুডেন্ট ফর টকিং ইন ক্লাস, এই যে এখানে যে ঘটনাটা ঘটেছে, ও কথা বলছিল এখানে বসে বসে আর ওকে গিয়ে দিয়েছে বকা একখানা। ঠিক আছে, তো সেটাই এখানে আমরা সেন্টেন্স বানিয়েছি, দ্য টিচার অ্যাডমনিশড দ্য স্টুডেন্ট ফর টকিং ইন ক্লাস, শিক্ষক ক্লাসে কথা বলার জন্য ছাত্রটিকে তিরস্কার করলেন। ওকে, তাহলে মনে থাকবে অ্যাডমনিশ হচ্ছে তিরস্কার করা বা সতর্ক করা, কাউকে বকাঝকা করা, ভর্ৎসনা করা, যেটা কিনা আমরা বলতে পারি রেপ্রিমান্ড, রিবিউক, স্কোল্ড, ওয়ার্ন ইত্যাদি। নেক্সট হচ্ছে অল্টারকেশন, আমরা তো বিভিন্নভাবে এই অল্টারকেশনে জড়িয়ে পড়ি, তাই না? কারোর সাথে কিছু একটা ঝামেলা মানে বেঁধেছে, ব্যাস উচ্চস্বরে আমরা ঝগড়াঝাটি করতে শুরু করে দিলাম, তর্ক বিতর্ক করতে শুরু করলাম, দ্যাট ইজ অল্টারকেশন। অল্টারকেশন, ওকে, এটা হচ্ছে একটা নাউন। অল্টারকেশন হচ্ছে একটা নাউন, যেটা কিনা বলতে পারি আর লাউড অ্যান্ড হিটেড আর ডিসএগ্রিমেন্ট অর আর্গুমেন্ট। লাউড অ্যান্ড হিটেড ডিসএগ্রিমেন্ট অর আর্গুমেন্ট মানে চেঁচামেচি লেগে গেছে, খুব জোরে জোরে ঝগড়া করছে, এমন না যে চুপচাপ। ওকে, সিনোনিমস আমরা কি বলতে পারি? অফকোর্স ফার্স্ট সিনোনিম তো অফকোর্স কোয়ারেল আসবে, তাই না, ঝগড়া করা। ডিসপিউট, ডিসপিউট শব্দটা আমরা অনেক সময় টেকনিক্যাল টেকনিক্যাল মানে যেমন ধরো
কোনো আইনি কেসেও আমরা ডিসপিউট শব্দটা বেশ আর কি ইউজ করে থাকি, তাই না? কোনো আইনি ধরো মামলা চলছে দুই ভাইয়ের মধ্যে বা ভাই বোনের মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসপিউট শব্দটা ইউজ করে থাকি। আর্গুমেন্ট হচ্ছে তর্ক করা, অফকোর্স তর্ক করার ক্ষেত্রে আমরা অল্টারকেশন ইউজ করতে পারি। স্কোয়াবলটা হয়তো অনেকে নাই জেনে থাকতে পারো, স্কোয়াবলটা কিন্তু অবশ্যই নোট করে নেবে যদি না জেনে থাকো। স্কোয়াবল হচ্ছে ছোটখাটো ঝগড়া, এই জন্য দেখো একটা পাখির ছবি দিয়ে দিয়েছে, এদের ঝগড়াটাকে আমরা ছোটখাটোই ধরে নিচ্ছি, ঠিক আছে? তো তাহলে কোয়ারেল, ডিসপিউট, আর্গুমেন্ট, স্কোয়াবল এগুলোকে আমরা অল্টারকেশনের কিন্তু সিনোনিমস হিসেবে আর কি ইউজ করতে পারি। যেমন বলছে দ্য পুলিশ ইন্টারভেন টু স্টপ দ্য লাউড অল্টারকেশন বিটুইন দ্য টু ড্রাইভার্স। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে তো এরকম দেখেই থাকি, তাই না? যে গাড়ি গিয়ে দিয়ে দিয়েছে, একটা গাড়িকে ঠুকে দিয়েছে, ব্যাস এবার ঝামেলা শুরু হয়ে গেল। পুলিশ চলে এসে, পুলিশ এসে এবার দুই ড্রাইভারের মধ্যে ঝামেলা সর্ট আউট করার চেষ্টা করছে। তা পুলিশ দুই চালকের মধ্যে উচ্চ স্বরে ঝগড়া থামাতে হস্তক্ষেপ করেছিল। ওকে, ইন্টারভেন্ড, তাই তো, হস্তক্ষেপ, ইন্টারভেন্ড করেছিল, ইন্টারভেনশন, ইন্টারভেন করা, ইন্টারভেন করেছে, হস্তক্ষেপ। ওকে, এই যে চেঁচামেচি করছে এরা খুব জোরে জোরে, এই জন্য চারপাশে আগুন জ্বলে গেছে একেবারে, এত হিটেড ডিসএগ্রিমেন্ট চলছে এদের মধ্যে। অ্যালিবাই, অ্যালিবাই মানে হচ্ছে ধরো কোথাও কোনো ঝামেলা টামেলা পেকেছে আর কি, বা ধরো কোনো মার্ডার হয়েছে বা কিছু হয়েছে, এবার একজনকে ধরো সাসপেক্ট ভাবা হচ্ছে যে এ কি কিছু গন্ডগোল করেছে, একজনকে ধরো সাসপেক্ট ভাবা হচ্ছে, এবার সে নিজেকে প্রুফ করবে কি করে যে সে কিছু করেনি? তাহলে সে আর একজনকে ধরে বলবে ওই তো আমি ওর বাড়িতে ছিলাম, ওকে জিজ্ঞেস করো, বা তুমি ক্যামেরা দেখে নাও, আমি তো ওর বাড়িতেই ছিলাম। ঠিক আছে, দ্যাট ইজ অ্যালিবাই, অজুহাত বা অন্য স্থানে থাকার প্রমাণ। ওকে, এটা একটা হচ্ছে নাউন বা বিশেষ্য। যেমন অপরাধের সময় অন্য স্থানে থাকার প্রমাণ যা দেখায় যে অভিযুক্ত ব্যক্তি অপরাধটি করতে পারতো না। A claim or piece of evidence that one was elsewhere when an act, typically a criminal one, is alleged to have taken place. অ্যাকচুয়ালি ক্রিমিনাল ওয়ানের ক্ষেত্রেই আর কি আমরা অ্যালিবাই শব্দটা আসে আর কি, দেখবো ওই লিগাল কেস ফেসের ক্ষেত্রে এই সমস্ত অ্যালিবাই কথাটা আসে থাকে। আর ক্লেম অর পিস অফ এভিডেন্স এমন একটা কোনো প্রমাণ আর কি যেটা আমাকে প্রুফ করে যে আমি অন্য কোথাও ছিলাম যখন ক্রিমিনাল অ্যাক্টটা ঘটছিল। ঠিক আছে, ডিফেন্স, প্রতিরক্ষার জন্যই তো আমরা আলিবাই ইউজ করবো, তাই না? এক্সপ্লেনেশন দেওয়া, কোনো জিনিসের ব্যাখ্যা দিচ্ছি, দেখো এখন ব্যাখ্যা তো আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে দিতে পারি, এমন না যে শুধুমাত্র এই অফেন্সের ক্ষেত্রেই দেবো। জাস্টিফিকেশন দেওয়া, মানে জাস্টিফাই করা কোনো জিনিস, আর প্রুফ অফ অ্যাবসেন্স, এরকম বিভিন্ন ধরনের আমরা সিনোনিমস ইউজ করতে পারি। He had a solid alibi as he was at a conference during the robbery. তাহলে যখন ডাকাতি হচ্ছিল সে একটা কনফারেন্সে ছিল, তো তাহলে তো তার কাছে সলিড অ্যালিবাই আছে, কনফারেন্সের লোকজন তো তাকে দেখেছে না, তাহলে তো কোনো প্রবলেমই নেই আর কি। তার কাছে একটা স্ট্রং আর কি একটা অজুহাত ছিল যে সে ডাকাতির সময় তো একটা সম্মেলনে বা একটা কনফারেন্সে উনি ছিলেন। এই যে মনে হয় গোয়েন্দা খোঁজ খবর করছে আর কি, যে প্লেনের টিকিট আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তো খোঁজ খবর করছে কে কোথায় ছিল আর কি অপরাধটা হওয়ার সময় বা ক্রাইমটা ঘটার সময় আর কি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক হচ্ছে অজ্ঞেয়বাদী। অ্যাগনস্টিক হচ্ছে অজ্ঞেয়বাদী, যে ব্যক্তি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়, মানে এমন নয় কিন্তু যে সে বিশ্বাস করে না, মানে বিশ্বাস করে বা বিশ্বাস করে না কোনোটাই নয়। অজ্ঞেয়বাদী মানে যার এই বিষয়ে জ্ঞান নেই, অজ্ঞেয় যে। ওকে, নাউন এটা একটা, যে ব্যক্তি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন, যিনি বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করেন না। আ পার্সন হু বিলিভস দ্যাট নাথিং ইজ নোন অর ক্যান বি নোন অফ দ্য এক্সিস্টেন্স অর নেচার অফ গড। স্কেপটিক, স্কেপটিক কিন্তু আমরা যে কোনো কেসে ইউজ করতে পারি। স্কেপটিক্যাল আমরা এরকম বলতে কাউকে কাউকে বলতে পারি যে ও খুব স্কেপটিক্যাল, মানে কি ও সব জিনিসে সন্দেহ করে, সব জিনিসে যা বলছে সেটাই সন্দেহ করছে, কিছুই বিশ্বাস করতে চাইছে না, সেক্ষেত্রে ইউজ করতে পারে। দেখো এইটা কিন্তু একদম অন্যরকমই মানে এক্সাম্পল হয়ে গেল, তাই না? কিন্তু দুটো একই ধরনের। আমি যদি কাউকে স্কেপটিক বলি, তার কিন্তু ভগবানে বিশ্বাস করা বা না করার সাথে কোনো সম্পর্কই আসে না, কিন্তু সে তার এটার মানেটা কি দাঁড়ায় যে সে জিনিসটা সম্পর্কে জানে না, সম্পূর্ণ ট্রুথটা সে জানে না, তাই সে জিনিসটাকে সন্দেহ করছে, তার জন্যই তো তাকে সন্দেহবাদী বলা হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু অনেকটা অর্থ তাই, তাই এ দুটো সিনোনিমাস হয়ে যাচ্ছে। ডাউটার, সন্দেহ প্রবণ, যে আনবিলিভার, অবিশ্বাসী, মানে বিশ্বাস করতে চাইছে না। ফ্রি থিঙ্কার আমরা এই অর্থে বলছি যে সে কোনো রকম বিলিভ দ্বারা আর কি সে আর কি জড়িত নয়, সে ফ্রি, মুক্ত মনা আর কি, সে ফ্রিলি সব কিছু ভাবতে পারে, তাই সে বিশ্বাস অবিশ্বাস সে কোনোটাই করছে না। হি ইজ অ্যান অ্যাগনস্টিক অ্যান্ড ডাজ নট ফলো এনি
রিলিজিয়ান, সে একজন অজ্ঞেয়বাদী এবং কোনো ধর্মই তিনি অনুসরণ করেন না, অ্যাগনস্টিক। তাহলে নাস্তিক আস্তিক কি হবে একটু বলে দাও দেখি। নাস্তিক আস্তিক, নাস্তিক আস্তিক আর এ হয়ে গেল অ্যাগনস্টিক, যে কিনা ভগবানে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করছে না। ওকে, এটা একটা নাউন। নেক্সট হচ্ছে অ্যাগনি। অ্যাগনি মানে দুটোই বোঝায়, মানে মেন্টাল পেনও বোঝাতে পারে, ফিজিক্যাল পেনও বোঝাতে পারে। দেখো এর অবস্থা প্রচণ্ড কান্নাকাটি করছে, ওর পা ভেঙে গেছে, ও হসপিটালে ভর্তি আছে, প্রচণ্ড পেন হচ্ছে, পায়ে পুরো ব্যান্ডেজ লাগানো, এবং ওর মানে সেজন্য যেন যন্ত্রণায় ও কাঁদছে। ঠিক আছে, তাহলে অ্যাগনি হচ্ছে মেন্টাল অর ফিজিক্যাল সাফারিং, এক্সট্রিম মেন্টাল অর ফিজিক্যাল সাফারিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাগনি ইউজ করে থাকি। যন্ত্রণা বা তীব্র কষ্ট বোঝাতে আমরা অ্যাগনি ইউজ করি। এখানে কান্নাকাটির ইমোজিও দেওয়া আছে সে কারণে। দেখো যেমন পেইন, খুবই সিম্পল, পেইন মানে ব্যথা আমরা বুঝি, সাফরিং কষ্ট, যে কোনো যেমন বললাম ফিজিক্যাল সাফরিং আর মেন্টাল সাফরিং এগুলো। অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ একদমই ভাই ভাই আর কি অ্যাগনির সাথে। ঠিক আছে, অ্যাগনি অ্যাঙ্গুইশ একদমই একই ধরনের, যন্ত্রণা বোঝাতে ইউজ করা হয়। টর্মেন্ট কিন্তু আবার যন্ত্রণা, নির্যাতিত হওয়া বা নির্যাতন সহ্য করা, নির্যাতন হওয়া, সেক্ষেত্রে টর্মেন্ট শব্দটার প্রয়োগ করা হয়। হি ওয়াজ ইন টেরিবল অ্যাগনি আফটার ব্রেকিং হিজ লেগ, এই যে এই ছবিটা সম্পর্কেই বলেছে যে প্রচণ্ড যন্ত্রণায় ছিল পা ভেঙে যাওয়ার পর। হি ওয়াজ ইন টেরিবল অ্যাগনি আফটার ব্রেকিং হিজ লেগ। নেক্সট হচ্ছে অ্যাঘাস্ট। অ্যাঘাস্ট হচ্ছে ভীত বা হতভম্ব। এই যে একটা ভূতের একটা ছবি দিয়েছে সুন্দর করে, পিছনে একটা ভুতুরে বাড়ি আছে, ও বিদ্যুৎ টিদ্যুৎ চমকাচ্ছে, আর এদিকে এই ছেলেটার তো অবস্থা খারাপ, চোখ টোক বেরিয়ে এসছে একেবারে ভয়ের চোটে। ঠিক আছে, তো অ্যাঘাস্ট মানে হচ্ছে ভীত বা হতভম্ব, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, কিন্তু দুটো ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। কেউ ভয় পেয়েছে সেক্ষেত্রেও ইউজ করতে পারি, আবার দেখো এরকম হয় না যে ভয় পেয়ে একেবারে মানে দাঁড়িয়ে গেছি আর কি, মানে ভয় পেয়ে এতটাই ভয় পেয়ে গেছি যে আর নড়তে পারছি না ওই জায়গাতে, কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়েছি, হতভম্ব হয়ে গেছে, স্টিল হয়ে ওখানে দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রেও আমরা অ্যাঘাস্ট ইউজ করব। এটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। ওকে, ভয় আতঙ্ক বা বিস্ময়ে পূর্ণ হয়ে গেছে পুরো আর কি, হতভম্ব হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অ্যাঘাস্ট। যেমন হরিফাইড, আতঙ্কিত, তো হরিবল বলে না আমরা, হরিবল এক্সপিরিয়েন্স হয়েছে। তো হরিবল এক্সপিরিয়েন্স মানে তো ভুতুরে এক্সপিরিয়েন্সে হতে হবে এমন নয়, যেখানে তোমার খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেখানেও তুমি হরিফাইড বলতে পারো বা হরিবল এক্সপিরিয়েন্স বলতে পারো। শকড, যে কোনো জিনিসের জন্য তুমি শক হতে পারো, তুমি ভূত দেখেও শক হতে পারো, তুমি দুঃখেও শকড হয়ে যেতে পারো, মানে এত দুঃখ পেতে যে তুমি শকড হয়ে গেছো, হতভম্ব হয়ে গেছো, তুমি কি করবে, বা তুমি কোনো জিনিস এমন ঘটেছে যেটা কিনা তোমার আনএক্সপেক্টেড আর কি, বুঝতে পারছো না কি করে হয়ে গেল এই জিনিসটা, সেক্ষেত্রেও আমরা শকড ইউজ করতে পারি। অ্যাপাল্ড, মর্মাহত, স্টান্ড, স্তম্ভিত, স্টান্ড হয়ে গেছে আমি, ওর অ্যাক্ট দেখে স্টান্ড হয়ে গেছে, মানে ও যা করছে সেটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি, তাহলে সেটা আমি বিভিন্ন বিভিন্নভাবে ইউজ করতে পারি স্টান্ট শব্দটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখছি যে অ্যাগাস্ট মানে ভীত আর হতভম্ব বলছে, আর এই হতভম্বটা কিন্তু বিভিন্ন ভাবে আর কি সিনোনিমস আমাকে প্রডিউস করতে পারে, তাই না, যে এমন নয়, নেসেসারি নয় যে আমার ওই ভীতর সাথে বা ভয় পেয়েছি তার সাথেই আর কি সবসময় জিনিসটা রিলেটেড হতে হবে। শি স্টুড অ্যাগাস্ট অ্যাট দ্য টেরিবল সাইট, এই যে যা অবস্থা, এখানে হি বলে দিতে পারো আর কি, সে দাঁড়িয়েছিল এরকম একটা মানে ভয়ানক দৃশ্য দেখে, সে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, সে ভয়ানক দৃশ্য দেখে, শি স্টুড অ্যাগাস্ট অ্যাট দ্য টেরিবল সাইট। ওকে, হরিফাইড, শকড, অ্যাপাল্ড, দুটো এল আছে, স্টান্ড। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভেন্ট, আবির্ভাব করা কোনো কিছু বা আগমন। এই দেখো একটা ইউএফ এর মতো কিছু একটা আসছে, সেটা দেখে আর সবাই আর কি খুব আইপ্যাড ফাইপ্যাড নিয়ে হাতে, এই ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে গেছে আর কি, কিছু ডিসকাস করছে এইসব জিনিস নিয়ে। অ্যাডভেন্ট অফ নিউ এরা এখানে লেখা, মানে ধরো একটা ইউএফ এর যদি কেউ আবিষ্কার করে ফেলে যে ঢুকে গেছে, তাদের তো একটা কিছু নতুনই আবিষ্কৃত হয়ে যাবে, তাই না, তো সেটাই এখানে বলছে আবির্ভাব বা আগমন। এটা একটা নাউন, অ্যাডভেন্ট। বেঙ্গলি এক্সপ্লেনেশন আমরা দেখব, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ঘটনার আগমন বা শুরু, মানে কোনো কিছু শুরু হওয়া, পরিষ্কার কথা হচ্ছে কোনো কিছু শুরু হওয়ার ক্ষেত্রে, কোনো কিছু শুরু হচ্ছে, অ্যারাইভেল। এরকম আমরা বলতে পারি দ্য অ্যাডভেন্ট অফ সামার, দ্য অ্যাডভেন্ট অফ উইন্টার, দ্য অ্যাডভেন্ট অফ মনসুন। আমরা ঋতুর ক্ষেত্রেও কিন্তু এরকম ইউজ করতে পারি, যে কোনো ঋতু ধরো শুরু হচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাডভেন্ট অফ সেই ঋতুর নাম দিয়ে আমরা বলতে পারি, কোনো কিছু শুরুর ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য অ্যারাইভাল অফ এ নোটেবল পার্সন অর থিং, বস্তু বা ব্যক্তি। ওকে, অ্যারাইভাল বলতে বলতে অ্যারাইভাল তো চলেই আসলো, ঠিক আছে, এই অ্যারাইভাল এখানে আছে তো অ্যারাইভাল চলেই আসলো, কোনো কিছু আসছে, কামিং, কামিং সুন লেখা থাকে দেখেছো, ধরো কোনো নতুন দোকান খুলবে, সে দোকানটা এখনো খোলেনি, ধরো 15 দিন বাদে খুলবে, একটা পোস্টার ঝুলে যায় সামনে যে কামিং সুন মানে আসছে, ঠিক আছে, বা কোনো সিনেমা ধরো রিলিজ হবে, সেখানেও লেখা থাকে এরকম, ট্রেলার ফেলার রিলিজ হলে লেখা থাকে যে কামিং সুন। অ্যাপিয়ারেন্স, কোনো কিছু অ্যাপিয়ার হওয়া বা অ্যাপিয়ার হওয়াটা তো তোমার ভার্ব হয়ে গেল, অ্যাপিয়ারেন্স হচ্ছে আবির্ভাব।
ওকে, অ্যাপিয়ারেন্স অনেকগুলো ই আর এর খেলা আছে, সেটা দেখে নেবে। আর অনসেট কোনো কিছু শুরু হওয়া। ওকে, তাহলে অ্যাডভেন্ট আমরা বলতে পারি কি অ্যারাইভাল, কামিং, অ্যাপিয়ারেন্স, অনসেট কোনো কিছু বা কোনো ব্যক্তির আগমন হতে পারে, কোনো ঘটনার আগমন হতে পারে, কোনো কিছুর আগমন বা শুরুকে বোঝাতে আমরা অ্যাডভেন্ট ইউজ করে থাকছি। দ্য অ্যাডভেন্ট অফ দ্য ইন্টারনেট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সবাই জানি আমরা ইন্টারনেট আসার পরই আর কি এত কিছুর পরিবর্তন হয়েছে। ইনফ্যাক্ট ইন্টারনেটের জন্যই আজকে আমরা একে অপরের সাথে যুক্ত আছি। নেক্সট দেখো অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট মানে হচ্ছে যে কিনা খুব দক্ষ বা কুশলী। অ্যাডজেক্টিভ এটা একটা। হাত বা মনের ব্যবহারের ক্ষেত্রে যে কিনা দক্ষ এবং চতুর। ক্লেভার অর স্কিলফুল ইন ইউজিং দ্য হ্যান্ডস অর মাইন্ড। স্কিলফুল, প্রথমেই আসবে স্কিলফুল, যে কিনা দক্ষ বা কুশলী সেটা বোঝাতে প্রথমেই আমরা স্কিলফুল, ক্লেভার এখানে অলরেডি পড়েই নিয়েছি এই দুটো, তাই না? স্কিলফুল আর ক্লেভার। তো স্কিলফুল আর ক্লেভার এখানে চলে এলো আমার। এদিকে ডেক্সট্রাস। আচ্ছা, অ্যাম্বি ডেক্সট্রাস মানে কি গো? ডেক্সট্রাস আর এদিকে হচ্ছে নিম্বল। নিম্বল মানে হচ্ছে তৎপর। নিম্বলটা নাই জানতে পারো, খুব আর কি এমন শব্দ নয় যেটা নিয়ে খুব ওঠা বসা করি আমরা। তো নিম্বল যদি না জানা থাকো তাহলে অবশ্যই নোট করে নেবে, আদারওয়াইজ আই থিঙ্ক ডেক্সট্রাস, স্কিলফুল এগুলো তো তোমরা হয়তো শুনেছো। অ্যাম্বি ডেক্সট্রাস মানে কি আমাকে কমেন্ট করে জানাবে। The adroit juggler kept 5 balls in the air at once. Okay, the adroit juggler kept 5 balls in the air at once. এখানে দেখো এ খেলছে, 5খানা বল একসাথে আরো কিছু নিয়ে খেলা খেলছে আর কি, খেলা দেখাচ্ছে আর কি। এটা এরকম খেলা আমরা দেখে থাকি, আগে তো এগুলো খুব হতো শীতকাল পড়লে, এখন তো অনেকটাই কমে গেছে আর কি। ঠিক আছে, তাহলে অ্যাড্রয়েট মানে হচ্ছে যে কিনা খুব দক্ষ বা কুশলী। অ্যাম্বিডেক্সট্রাসের বাংলা কি বলো তো? খুব সুন্দর একটা শব্দ আছে অ্যাম্বিডেক্সট্রাসের, যা 2 হাত সমান চলে। সব্যসাচী, ভেরি গুড। অ্যাকোলেডস। অ্যাকোলেডস মানে হচ্ছে কাউকে প্রশংসা বা সম্মান করার ক্ষেত্রে, ঠিক আছে? কৃতিত্বের জন্য কাউকে পুরস্কার দেওয়া। এখানে দেখো একটা লোক দাঁড়িয়ে আছে, একটা লোক আর অপর লোকটাকে একটা কাপ দিচ্ছে, আর সবাই এখানে হাততালি টাততালি দিচ্ছে। এখানে অনেকগুলো পুরস্কার রাখা আছে, সবাই ওকে ওর জন্য হাততালি দিচ্ছে। তার মানে ওর প্রশংসা করার জন্য বা সম্মানের জন্যই তোকে হাততালি দিয়ে ওকে সম্মান করছে, তাই না? তাহলে কৃতিত্বের জন্য পুরস্কার দেওয়া, প্রশংসা, সম্মান, এগুলো হচ্ছে আমার অ্যাকোলেডস। ওকে, নাউন, এটা একটা নাউন, মনে থাকবে আমার। অ্যান অ্যাওয়ার্ড, অনার অর প্রেজ গিভেন ফর অ্যাচিভমেন্ট। দেখো অনার, প্রেজ, অ্যাওয়ার্ড সবকটাই হয়ে গেল, সবকটাই কিন্তু আমার এর সিনোনিমের মধ্যে পড়বে। ওকে, অনার, অ্যাওয়ার্ডস, প্রেজেস, রিকগনিশন। রিকগনিশনও তোমরা শুনে থাকবে, স্বীকৃতি দেওয়া কাউকে। ঠিক আছে, কাউকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বলে এরকম বলি যে ওকে রিকগনাইজ করা। আচ্ছা, আর একটা জিনিসেও কিন্তু আমরা রেকগনাইজ বলি, ডু ইউ রেকগনাইজ মি। যদি এরকম বলি কাউকে, ডু ইউ রেকগনাইজ মি, তুমি কি আমাকে চিনতে পারছো, সেক্ষেত্রেও কিন্তু মানে এটা একটা স্বীকৃতি দেওয়া। মানে কি, কাউকে স্বীকৃতি দেওয়া মানে কি করছি আমি, তাকে তাকে ভ্যালিডেট করছি, যে তার প্রেজেন্সটাকে ভ্যালিডেট করছি, বা কোনো জিনিসের জন্য কাউকে আমি রেকগনাইজ করছি, মানে তাকে আমি কৃতিত্ব দিচ্ছি জিনিসটা। আর একটা অর্থে কি ইউজ করতে পারি, যে তুমি কি আমাকে চিনতে পারছো, তুমি কি আমাকে রেকগনাইজ করতে পারছো, সেক্ষেত্রেও কিন্তু আমরা রেকগনাইজ ইউজ করে থাকি। একটা ভার্ব ফর্ম, সেটার নাউন ফর্ম হচ্ছে রেকগনিশন। দ্য সায়েন্টিস্ট রিসিভড many accolades for her groundbreaking research. The scientist received many accolades for her groundbreaking research. বিজ্ঞানী তার যুগান্তকারী গবেষণার জন্য অনেক প্রশংসা পেয়েছিলেন। নেক্সট হচ্ছে অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল ব্রাইড বলে একটা তোমার সিনেমা আছে, কেউ দেখেছো? অ্যাবোমিনেবল ব্রাইড বলে একটা সিনেমা আছে। অ্যাবোমিনেবল মানে হচ্ছে অত্যন্ত জঘন্য বা খারাপ, খুবই খারাপ আর কি, এক্সট্রিম, সেটা বোঝাতে আর কি আমরা অ্যাবোমিনেবল ইউজ করে থাকি। অ্যাবোমিনেবল মানে হচ্ছে অত্যন্ত অপ্রীতিকর, ঘৃণ্য বা খারাপ, যা সহ্য করা যায় না, টলারেট করা যায় না। ভেরি ব্যাড, আনপ্লিজেন্ট অর লোথসাম। লোথসাম তো নিশ্চয়ই শুনেছো, লোথসাম কিন্তু বেশ কমন শব্দ আর কি আমাদের এসএসসির জন্য। ঠিক আছে, এখানে যে শব্দগুলো দিতে, ডিটেস্টেবল, ঘৃণ্য, ডিটেস্টেবল, একদম যেরকম উচ্চারণ করছে সেরকমই, ডিটেস্টেবল, যেরকম উচ্চারণ করছে সেরকমই এর আর কি প্রোনাউন্সিয়েশন, সেরকমই এর বানানো। ওডিওস, জঘন্য, লোথসাম, অরুচিকর বা কুরুচিকর অর্থে। রিপালসিভ, বিকর্ষণকারী, রিপালসিভ ইন নেচার। কারোরকে নেচার যদি আমি রিপালসিভ বলি, এমনিতে অ্যাট্রাকটিভ রিপালসিভ আমরা বুঝি, তাই না? অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ করছে, রিপালসিভ মানে বিকর্ষণ করছে। কিন্তু কারণ যদি বলি হার নেচার ইজ ভেরি রিপালসিভ, আর শি ইজ হ্যাভিং আ রিপালসিভ নেচার, এরকম যদি বলি তার মানে কি বোঝায়? সে তার বিকর্ষণ করছেটা বোঝায় না, কিন্তু বিকর্ষণ করছেই বোঝায়। কিভাবে? মানে তার ব্যবহারই এরকম যে লোকে তার থেকে দূরে চলে যাবে, তার কাছে আসতে কেউ চাইবে না, বা তার সাথে কেউ কথা বলতে চাইবে না। তার কথাবার্তা এমন যে তার থেকে লোকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করবে, তাই তাকে রিপালসিভ ইন নেচার বলা যেতে পারে।
তাহলে কারণ নেচার বোঝাতেও মানে সে কীরকম তার ক্যারেক্টার তার চরিত্র বোঝাতেও কিন্তু আমরা রিপালসিভ কথাটা ইউজ করে থাকি। ওকে, লোথসাম খুব কমন শব্দ। তাহলে অ্যাবোমিনেবল হচ্ছে আমার জঘন্য বা অত্যন্ত খারাপ বোঝাতে ইউজ করা হয়। যেমন বলছে এখানে দেখো এই লোকটার যে অবস্থা, এত বৃষ্টি বৃষ্টি পড়ছে, এদিকে তো ঘূর্ণিঝড়ও চলে এসছে, এদিকে ছাতা উল্টে পড়ে গেছে, প্রচণ্ড খারাপ অবস্থা, এদিকে জল জমেছে। ঠিক আছে, তাহলে দ্য ওয়েদার ওয়াজ অ্যাবোমিনেবল উইথ হেভি রেন অ্যান্ড ফ্রিজিং উইন্ডস। মানে বরফের মতো হাওয়া দিচ্ছে আর কি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠিক আছে, দ্য ওয়েদার ওয়াজ অ্যাবোমিনেবল উইথ হেভি রেন অ্যান্ড ফ্রিজিং উইন্ডস, দ্যাট ইজ অ্যাবোমিনেবল অত্যন্ত জঘন্য বা খারাপ। অ্যাবসকন্ডিং পার্সন, এরকম বলা হয় না, অ্যাবসকন্ডিং পার্সন, পালিয়ে গেছে যে, পলায়ন করা, এটা একটা ভার্ব। আত্মগোপন করে দ্রুত পালিয়ে যাওয়া, বিশেষ করে কোনো অপরাধ করার পর ধরা পড়ার ভয়ে। জেল ভেঙে ধরো পালিয়ে গেছে, জেল ভেঙে যদি পালিয়ে যায়, জেলে তো রাখাই হয়েছিল কোনো অপরাধ করেছে বলে, তো সে আত্মগোপন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, দ্যাট ইজ অ্যাবসকন্ডিং পার্সন বলবো তাকে আমরা। ঠিক আছে, অ্যাবসকন্ড মানে হচ্ছে এটা একটা ভার্ব, পলায়ন করা। ওকে, ফ্লি মানে পালিয়ে যাওয়া, বোল্ট দ্রুত পালানো, এসকেপ তো পালানোই, ডিক্যাম্প গোপনে পালানো। ডিক্যাম্প যদি না জানো অবশ্যই নোট করে রাখবে। ওকে, ফ্লি, বোল্ট, এসকেপ, ডিক্যাম্প এগুলোর অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া বা পলায়ন করা। যেমন চোর, এখানে চোরই মনে হচ্ছে কারণ এই যে পয়সা নিয়ে ভাগছে, পিছনে পুলিশ টুলিশ আসছে। ঠিক আছে, পিছনে পুলিশ আসছে এরা, আর এদিকে চোর ভাগছে এখানে তোমার ডলার টলার নিয়ে। তো দ্য থিভ অ্যাবসকন্ডেড উইথ দ্য স্টোলেন মানি, চোরটি চুরি করা টাকা নিয়ে পালিয়ে গেছিল। ওকে, তাহলে অ্যাবসকন্ড হচ্ছে আমার পালিয়ে যাওয়া, পলায়ন করা। নেক্সট হচ্ছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানেই প্রথমেই আসে রিপিল, অ্যাব্রোগেট মানেই হচ্ছে রিপিল। ওকে, বাতিল করা ভার্ব এটা একটা, কোনো আইন, চুক্তি বা প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করা, টু ফর্মালি রিপিল আ ল, এগ্রিমেন্ট অর কাস্টম। অ্যাব্রোগেটটা স্পেসিফিক্যালি এই জন্যই বলতে পারো, মানে একটু লিগাল ওয়েতেই আর কি ইউজ করা হয়। মানে কোনো জিনিস যেমন 370 রিপিল করা হয়েছিল আজ থেকে 4-5 বছর, 5 বছর তো হয়েই গেছে, হ্যাঁ, আগে। তো সেক্ষেত্রে আর কি একটা যেমন আর্টিকেল রিপিল করা হলো, তো সেক্ষেত্রে রিপিল, অ্যাব্রোগেট এগুলো একটু আইনি ভাষাতেই ইউজ করা হয়। দেখো এখানে লয়ের জন্য একটা লয়ের ছবি দিয়ে আর কি জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে এটাকে ভয়েড করা হলো আজকে থেকে আর কি, দ্যাট ইজ অ্যাব্রোগেট। ওকে, সো রিপিল, প্রথমেই আমার যেটা মনে আসে রিপিল। ওকে, রিভোক করা, কোনো জিনিস ছিল, কোনো জিনিস ধরো অ্যাকশনে ছিল, মানে অ্যাক্ট করছিল কোনো জিনিস অ্যাক্টিভ ছিল, সেটা থেকে ওকে কি করা হলো, ওকে প্রত্যাহার করা হলো, মানে জিনিসটা সরিয়ে নেওয়া হলো, রিভোক করা হলো। অ্যানাল রদ করা, নালিফাই অকার্যকর করা। নালিফাই হচ্ছে নাল, নাল মানে আমরা কি বুঝি, জিরো, নাল মানে হচ্ছে জিরো বোঝায়। ঠিক আছে, তাহলে নালিফাই মানে হচ্ছে কোনো কাজ ধরো হলোই না আর কি, আদতে অকার্যকর হয়ে গেল, সেক্ষেত্রে আমরা নালিফাই করা বলতে পারি। দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যাব্রোগেট দ্য ওল্ড ট্রিটি, নতুন সরকার পুরনো চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ওল্ড ট্রিটি, ট্রিটি হচ্ছে চুক্তি। ওকে, ট্রিটি হচ্ছে আমার চুক্তি। তাহলে অ্যাব্রোগেট মানে হচ্ছে রিপিল, রিভোক, নালিফাই, অ্যানাল, যেটার মানে হচ্ছে আমরা কোনো জিনিস বাতিল করা, বিশেষ করে আইন, চুক্তি বা কোনো প্রথা, এগুলোকে আর কি অফিসিয়ালি রিভোক করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে অ্যাবজিওর। অ্যাবজিওর হচ্ছে শপথপূর্বক বর্জন করা। ওকে, শপথ করে কোনো বিশ্বাস বা দাবি ত্যাগ করা। দেখবে ভো শব্দটা শুনেছো, VOW, ভো নেওয়া, বাংলায় আমরা বলে থাকি আর কি। ঠিক আছে, তো টু সলেমলি রিনাউন্স আ বিলিফ, কজ অর ক্লেম। যেমন রিনাউন্স হচ্ছে বর্জন করা, মানে আমি ত্যাগ করছি আর কি, মানে শপথ করে ত্যাগ করছি আর কি, যে আমি এই জিনিসটা আর মানবো না। রিজেক্ট, বেসিক ওয়ার্ড, রিজেক্ট আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি, প্রত্যাখ্যান করা। ফোরসেক হচ্ছে ত্যাগ করা। ঠিক আছে, আর ডিজার্ভো, এই ভো থেকেই আর কি ডিজার্ভোটা বললাম, যে অস্বীকার করা। ওথ নেওয়া, ভো নেওয়া, এরকম আমরা বলে থাকি। তোমরা যখন সরকারি চাকরি করবে আর কি, তখন দেখবে ওথ নিতে হবে, যে কিছু আর কি আমাদের কাস্টম থাকে আর কি, যখন তুমি জয়েন করবে তখন একটা ওথ নিতে হয়। তো এই সেমই আর কি, আর সেটা যখন নিচ্ছি না, ডিজার্ভও করছি, মানে অস্বীকার করছি। ওকে, নাইট, এই নাইটও যা, NIGSTও তাই, উচ্চারণ তো একই কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা, বানানো আলাদা। দ্য নাইট চোজ টু অ্যাবজিওর, চোজ টু অ্যাবজিওর ভার্ব এটা। ঠিক আছে,
ইনফিনিটিভ টু এর পরে বসে অ্যাবজোর হিজ অ্যালিগেন্স টু দ্য করাপ্ট কিং। নাইটটি কী করলো, দুর্নীতিপরায়ণ রাজার প্রতি তার আনুগত্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যাবজিওর, আনুগত্য বর্জন করার সে সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, সো অ্যাবজিওর মানে হচ্ছে আমার রিনাউন্স, রিজেক্ট, ফরসেক, ডিসঅ্যাভো। ওকে, আজকে আমরা এখানেই শেষ করছি।